ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা তাদেরকে বলুন আমরা পরমাণু বোমার পরীক্ষা কিন্তু করে ফেলেছি। এটাই কিন্তু আমেরিকার পতনের শুরু। সরকারের প্যাটার্ন বদলে দিলেই এই পরমাণু কর্মসূচি থাকলেও আমেরিকার কিচ্ছু আসে যায় না। আমাদেরকে টাকা ছাপায় দিছে ইন্ডিয়া, এই টাকা যদি একটা নোট ছাপায় থাকে তার 100টা নোট আবার জাল ছাপাইছে। ডোনাল্ড ট্রাম্প বিশ্ব নেতাদের কাছে পজিটিভ একটা অবস্থানে থাকবে, ইরান তো সেই খেলাটা খেলতে দেবে না। এই ইসলামিক বিপ্লবের সরকারটাই আমেরিকার মাথা ব্যথার কারণ। আমরা যদি বে অফ বেঙ্গলটাকে নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের যে ওই আর্মামেন্ট এবং সামরিক সক্ষমতা হয়, আমরাও কিন্তু ওই রকম একটা হরমুজ প্রণালীর মতন একটা প্রেসার গ্রুপ হতে পারবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা নিউজ 24.com নিয়মিত আয়োজন এডিটর চয়েজে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং আন্তর্জাতিক বিশ্লেষক, সম্পর্ক বিশ্লেষক জনাব সিরাজুল ইসলাম। অন্যদিকে রয়েছেন সামরিক বিশেষজ্ঞ, সামরিক বিশ্লেষক কর্নেল অবসরপ্রাপ্ত মহাসিনুল করিম ভাই। আমরা আজকে আলোচনা করব মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধ এবং সেই যুদ্ধ নিয়ে আমরা সর্বশেষ আজকে পর্যন্ত খবর হচ্ছে যে একটা চুক্তি হতে যাচ্ছে, সেই চুক্তিটা কোন পর্যায়ে আছে এবং কি কি আছে সেইটা নিয়ে আলোচনা করব। সেই জায়গায় প্রথমে আমরা সিরাজ ভাইয়ের কাছে যাই। সিরাজ ভাই, আপনি দীর্ঘদিন ধরে ইরানে ছিলেন এবং ইরানের রেডিও তেহরানের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া ওখানকার রাজনীতি, এছাড়া মধ্যপ্রাচ্য বিষয়ক রাজনীতিতে আপনি অনেক বেশি সরব এবং আপনি অনেক বেশি জ্ঞান রাখেন। আর অন্যদিকে আমেরিকার যে ভূ রাজনৈতিক যে খেলাগুলো, এগুলো আপনার ভালো নখদর্পণ আছে। ইসরায়েলের পরিস্থিতিটা জানেন। কীভাবে দেখছেন এই যুদ্ধ? 28শে ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ আজকে এতদিন হলো এবং মাঝখানে যুদ্ধবিরতি, আবার যুদ্ধ ভেঙে যাচ্ছে, আবার এই চুক্তি হয়, এই হচ্ছে না। এই মুহূর্তে আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত যে একটা চুক্তি চূড়ান্ত খসড়া প্রায় রেডি। সেই অবস্থাতে আমরা নানা কথাবার্তা বাইরে চালাতে হচ্ছে। কতটুকু জানেন এবং কীভাবে দেখছেন? ধন্যবাদ মিন্টু ভাই, ধন্যবাদ সহ-আলোচক মহসিনুল করিম ভাইকে। সাথে সাথে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এডিটর চয়েসের সমস্ত দর্শক শ্রোতা সবাইকে। আপনি যে প্রশ্ন করেছেন খুবই ইম্পর্টেন্ট, অন্তত আজকের জন্য। এই কারণে বলছি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আজকে অর্থাৎ রোববারের ভেতরেই চুক্তিটা সই করতে হবে ইরানকে। তার মানে উনি অনেকটা পিড়াপিড়ি করছেন বা জোর করছেন বা ইরানকে বাধ্য করতে চাচ্ছেন যে আজকেই সই করেন, এরকম একটা ব্যাপার। ওপাশে ইরান বলছে যে চুক্তির খসড়া খুব চূড়ান্ত করার কাছাকাছি এবং ইরানের পক্ষ থেকে এই বক্তব্য দেওয়া হয়েছে যে আমেরিকা এবং ইরান চুক্তির ব্যাপারে এখন এতটা কাছাকাছি, এর আগে এতটা কাছাকাছি আর কখনো ছিল না। এবং ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে চুক্তিটা আজকে নয়, কয়েকদিনের ভিতরে সই করা হবে। এখানেও অবশ্যই কয়েকটা ব্যাপার থাকতে পারে। আগামীকাল 15 তারিখ, 15 এবং 16 এই 2 দিন, 15ই জুন এবং 16ই জুন, হ্যাঁ, এই 2 দিন ফ্রান্সের রাজধানী প্যারিসে G7-এর শীর্ষ সম্মেলন আছে। তার আগের দিন আজকে যদি চুক্তিটা হতে পারতো বা হয়, তাহলে ডোনাল্ড ট্রাম্প বিশ্ব নেতা অর্থাৎ শিল্পোন্নত দেশ, তো এই যে 7টা দেশ যারা জি জড়ো হবে সেখানে, তাদের সামনে দেখাতে পারতেন ডোনাল্ড ট্রাম্প যে আমি ইরানের সাথে এই চুক্তি করেছি এবং একটা ক্রেডিট দিতে পারতেন বিশ্ববাসীকে বা বিশ্ব নেতাদেরকে। উনি শান্ত করতে পারতেন বা আশ্বস্ত করতে পারতেন যে যুদ্ধ করার পরেও এখন এই বিষয়টা আছে, আমি চুক্তি করেছি, বিশ্ব অর্থনীতি ঠিক হবে, তেলের বাজার স্বাভাবিক হবে, মূল্যস্ফীতি কমবে দেশে দেশে, পণ্য মূল্যের আবার ডাউনগ্রেডেড হবে, পণ্যের মূল্য কমে আসবে, জনজীবনের শান্তি আসবে, সারা বিশ্বে একটা স্থিতিশীল অবস্থা আসবে। এরকম কিন্তু কিছু বাণী তিনি দিতে পারতেন, একটা অবস্থা তুলে ধরতে পারতেন। কিন্তু এই চুক্তি যদি আজকে না হয় তাহলে তার সেই আশাটা কালকে মার খেয়ে যায়, এটা একটা ব্যাপার। এবং এখানে ইরান তো ডোনাল্ড ট্রাম্প বিশ্ব নেতাদের কাছে পজিটিভ একটা অবস্থানে থাকবে, ইরান তো সেই খেলাটা খেলতে দেবে না। এটা দাবা খেলার মতো, আপনি আপনার দিকে চাইবেন, অপোনেন্টের সে তার দিকে চাইবে, এটা এইভাবে একটা ব্যাপার হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এই যে বলছেন যে আজকের ভেতরে চুক্তি করতে হবে, তার মানে এর ভেতরে একটা জোর আছে, অর্থাৎ জোর খাটিয়ে তিনি ইরানকে যেন চুক্তি করতে বাধ্য করছেন, এরকম একটা ফিলিংস ইরানের কাছে ধরা পড়ে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তিনি অ্যাট দ্য সেম টাইম তিনি বলেছেন যে ইরান যদি চুক্তি না করে তাহলে আমাদের কিন্তু বিকল্প ব্যবস্থা আছে, আমরা আশা করি সেই বিকল্প ব্যবস্থা আমাদের আবার নিতে হবে না।
তার মানে এখানে বিকল্প ব্যবস্থা মানে কিন্তু সামরিক হ্যাঁ, পদক্ষেপের threat আছে কথা, সামরিক। থ্রেট। এই যে থ্রেট দেয়া, এই থ্রেট দেওয়াটা ইরান কখনোই পছন্দ করে না, সম্মানজনক মনে করে না। একটা বিষয় আমাদের সবারই জানার কথা যে ইরান কিন্তু অত্যন্ত আত্মসম্মান বোধ সম্পন্ন একটা জাতি। আচ্ছা, যখন আত্মসম্মান বোধ সম্পন্ন কোনো জাতি হয় তখন আপনি তার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন, কিন্তু তাকে জোর করে তাকে দিয়ে কিছু করাতে পারবেন না। ব্যাপারটা এইখানে যখন এসেছে, যুদ্ধটা আমি তো শেষ শুরু করি। করেছিল আমেরিকা। আমেরিকা সেখান থেকে এখন পর্যন্ত আমাদের এই পর্যন্ত যে আলোচনা বা যে কূটনৈতিক তৎপরতা, তাতে মনে হচ্ছে ইরানকে নমনীয় করার মতন অবস্থায় কিন্তু আনা যাচ্ছে না, না, জোর করে করা নমনীয় সম্ভব। কারণ ইরানের উপরে মুহুর্মুহু বোমা বর্ষণ হয়েছে বিভিন্ন শহরে, তারপরে পাল্টা আক্রমণ করেছে বিভিন্ন সামরিক ঘাঁটি, আমেরিকার যে সামরিক ঘাঁটি মধ্যপ্রাচ্যে রয়েছে সেসব জায়গায় ইরান পাল্টা আক্রমণ করেছে। হঠাৎ হঠাৎ করে আমেরিকা যুদ্ধবিরতি লঙ্ঘন করে আক্রমণ করেছে, এই যে ৩-৪ দিন আগে যে ঘটনাটা ঘটলো। ফলে আমরা যেভাবে দেখি যে একটা ক্ষুদ্র দেশ বিশাল পরাশক্তি আমেরিকার বিরুদ্ধে যেভাবে লড়াই করছে, এটা একটা অসম যুদ্ধ বলে ভাবছিলাম। কিন্তু হরমুজ প্রণালী কেন্দ্রিক যে রাজনীতি এবং সেটাকে আটকে দিয়ে ইরান যে কৌশলগত কৌশল নিয়েছে, কৌশলগত জায়গায় যে এগিয়ে রয়েছে, সেটা কিন্তু একটা বিরল ঘটনা এই পর্যন্ত ভূ রাজনীতিতে যা আমরা দেখলাম। সেই ক্ষেত্রে ইরানের এই সাহসটার জায়গাটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে নৌপথ অবরুদ্ধ করে রাখা, বা এইটা একটা বড় তাদের শক্তিমত্তা। তাছাড়া সামরিক শক্তিতে আমাদের কল্পনার বাইরে তাদের একটা অর্জন রয়েছে, যেটা হয়তো আমরা জানি না। হয়তো আপনি জানেন, আপনি ছিলেন তেহরানে দীর্ঘদিন ধরে। ইরান কি পরমাণু চুক্তি বা পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে কিনা, বা কোনো পারমাণবিক অস্ত্র তৈরির কোনো বিষয় আছে কিনা, ভেতরে ভেতরে তৈরি করে ফেলেছে এখন? এখন এটা তো খুব একদম টপ সিক্রেট ব্যাপার। করিম ভাই সামরিক বাহিনীর করিম লোক, ভাইয়ের কাছে উনি আরো যাবো। বেশি জানবেন আমার চেয়ে। তারপরে আমি যেটা বলি সেটা হচ্ছে যে এটা যেহেতু টপ সিক্রেট ব্যাপার এবং এই বিষয়টা নিয়েই তো যত দ্বন্দ্ব। আমরা আপাতত বাহ্যিকভাবে যা দেখি, এই যে পরমাণু কর্মসূচি বা পরমাণু বোমা বানানো না বানানো, এটা কিন্তু বাহ্যিকভাবে একটা ইস্যু, কিন্তু আসল ইস্যু কিন্তু এটা না। কোনটা আসলে এর যে আসল ইস্যু হচ্ছে যে এই যে তাদের যে সরকারের প্যাটার্ন, ইরানের সরকারের প্যাটার্ন, এই প্যাটার্নটাই তাদের জন্য বিপদের কারণ। ওই সরকারের প্যাটার্ন বদলে দিলেই এই পরমাণু কর্মসূচি থাকলেও আমেরিকার কিচ্ছু আসে যায় না। পরমাণু কর্মসূচি তো ইরান, কোন প্যাটার্নের কারণে আমেরিকাটা মাথা ব্যথা, এই যে কারণটা কি? বিপ্লবী সরকার এবং ইসলামী চেতনার বিপ্লবী সরকার, এই ইসলামী বিপ্লবের সরকারটাই আমেরিকার মাথা ব্যথার কারণ। এই সরকার আসার পরে ইরানকে আমেরিকাকে সিম্পলি না করে দিয়েছে যে প্লিজ আপনি যান, আপনার কোনো কাজ নেই আমার দেশে। এই যে এবং আমরা দেখেছি আমি তো যে যথেষ্ট ভদ্রভাবে বললাম 1979 সালে যে এই বিপ্লব, ইসলাম 79 সালে, হ্যাঁ, খোমেনির নেতৃত্বে, জি। তারপর থেকেই কিন্তু আমরা দেখেছি যে আমেরিকার জিম্মি 42 জনকে জিম্মি করেছিল, 52 জনকে 52 জনকে 444 দিন আটকে রাখা। 444 দিন তাদেরকে আটকে রেখেছিল, এবং সেই ক্ষেত্রে দীর্ঘ টানাপোড়েন এবং সেই জিম্মি মুক্তি নিয়ে অনেক নাটকীয় সেই ঘটনা জিম্মি ঘটনায় উদ্ধারের জন্য একটা অভিযান চালিয়েছিল, সেই অভিযানও ব্যর্থ ব্যর্থ হয়েছিল। হয়েছিল। হ্যাঁ, তারপর থেকে কিন্তু ইরানের সঙ্গে আমেরিকার কূটনৈতিক তো আপনি যে কথা বলছিলেন এই জায়গা থেকে আমি আরেকটু কন্টিনিউ যদি করি, জি, এই যে পরমাণু বোমা বানিয়ে ফেলেছে কিনা ইরান, যতক্ষণ যেহেতু এর মূল অধিকারী তো ইরান, মূল বক্তা ইরান, সেক্ষেত্রে পরমাণু কর্মসূচি পরিচালনা করছে তারা, যতক্ষণ পর্যন্ত না বলছে আনুষ্ঠানিকভাবে ততক্ষণ পর্যন্ত তো আসলে আমরা বলতে পারবো না যে হ্যাঁ ইরান পরমাণু বোমা বানিয়েছে, কথা বলার স্কোপ নেই। বাট বিভিন্ন আকার ইঙ্গিতে বিভিন্ন লক্ষণগুলো দেখলে মনে হয় বা বিভিন্ন সময় খবর বের হয়, যেমন একবার এক সপ্তাহের ভিতরে একই এলাকায় আপনার 90 বার ভূমিকম্প হয়েছে। এটা একটা অস্বাভাবিক ব্যাপার। এইটাকে অনেক বিশ্লেষক ধরে নিতে চান বা বলতে চান যে ওখানে এই একই এলাকায় একই জায়গায় এক সপ্তাহের ভিতরে 90 বার ভূমিকম্প হওয়াটা এটা কোনো স্বাভাবিক ব্যাপার না। আমরা জানি ইরান ভূমিকম্প প্রবণ একটা দেশ, ঠিক আছে, কিন্তু ইন এ উইক 90 বার ভূমিকম্প হয়, এটা স্বাভাবিক ব্যাপার, এটা একটা ব্যাপার। আবার এরকম কথাও এই খুব সম্প্রতি ছড়িয়েছে, খুব স্ট্রংলি ছড়িয়েছে যে আমেরিকা যখন ইরানকে একেবারে মানচিত্র থেকে মুছে দিতে চাইল, তখন পাকিস্তানের মাধ্যমে নাকি ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা তাদেরকে বলুন যে আমাদের কাছে কি আমরা পরমাণু বোমার পরীক্ষা কিন্তু করে ফেলেছি। এটা কিন্তু এটা সমর্থিত কোনো সূত্র আছে কি? এটা নাকির প্রশ্ন না, এটা নাকির প্রশ্ন, বিশেষ করে
সামাজিক মাধ্যমে খবর ছড়িয়েছে এই সমস্ত। একটা জিনিস খেয়াল করুন, এখন মেইন স্ট্রিম চ্যানেলে যে খবর আসে তার চেয়ে অনেক বেশি আগে সামাজিক মাধ্যমে খবর আসে, এবং অনেক খবর অথেন্টিকই হয়ে যায় কিছুদিন পরে দেখা যায়। যেমন গণমাধ্যম এটাতে ক্রস চেক করানো বিভিন্ন যেমন আমরা দেখি গত 4-5 দিন আগে একটা খবর বের হয়েছিল যে সংযুক্ত আরব আমিরাত থেকে একটা বিশেষ বিমান গেছে এবং $3 বিলিয়ন ইরানকে দিয়ে এসেছে। সেটা তো এমনি আজকে গতকালকে সেটা রয়টার্সের খবর এসেছে, আজকের পত্রিকাতেও আছে। গতকালকে রয়টার্স সেখান থেকে আসছে বিভিন্ন পত্রিকায়। আমাদের, কেমন? তো তার মানে দেখা যায় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর আগে এসেছে সেই খবর একদিন 2 দিন পরে সত্য বলেই মেইন স্ট্রিম চ্যানেলে এই বিষয়টা নিয়ে আবার আসবো আপনার কাছে। করিম ভাই, আপনি দীর্ঘদিন ধরে এই সামরিক বাহিনীতে ছিলেন এবং বিভিন্ন সামরিক তৎপরতা, গোয়েন্দা তৎপরতা ছিলেন এবং একই সঙ্গে মধ্যপ্রাচ্যেও ছিলেন। আমরা দেখছি যে ইরানের সঙ্গে আমেরিকার যে যুদ্ধ, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ, বিভিন্ন ফ্রন্টে কিন্তু যুদ্ধ ছড়িয়ে পড়েছে। ওদিকে লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যে যুদ্ধ হচ্ছে ইসরায়েলের, ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ আপাতত থেমে থাকলেও ওই যুদ্ধটা চলমান আছে। এবং আজকে যে পর্যায়ে রয়েছে চুক্তি যে জায়গায়, সেখানে ইরানের একটা বড় শর্ত হচ্ছে যে যদি হিজবুল্লাহর সঙ্গে বা লেবাননে ইসরায়েল আক্রমণ বন্ধ না করে তাহলে আমরা চুক্তিতে যাব না। আরও বেশ কিছু বিষয় চুক্তির বিষয়ে মানে বাইরে বেরিয়েছে যে এই বিষয়গুলো আলোচনা হতে পারে। তবে সেখানে ইরানের পক্ষ থেকে একটা বড় শর্ত দেওয়া হয়েছে। ইরানের এই যে শক্তিমত্তা, সাহস বা ভূরাজনীতি, তাদের যে অবস্থা মধ্যপ্রাচ্যে, এইটার সঙ্গে এই যে চুক্তিটা সম্মানজনক চুক্তি আসলে কতটা সম্ভব, এখন বাস্তবায়নে কত দূরে আছি আমরা, চুক্তি বাস্তবায়নে কত দূর রয়েছে? না, চুক্তিটা তো আসলে এই সমস্যা থেকে বের হওয়ার একটা সহজ একটা পথ, বাট চুক্তি ছাড়াও হতে পারে। উইদাউট এনিথিং আমেরিকা উইথড্র করে ফেললো, শেষ। এটা নিয়ে আর কেউ করবে না। তো এখন আমেরিকা যদি ছাড় দেয় তাহলে হবে, নিলে হবে না। কারণ ওদের অস্তিত্বের প্রশ্ন, ইরানের। কারণ ইরানকে এই সুযোগগুলো কারা দিল? এই ট্রাম্পের এর আগের টার্মে এই যে 6 জাতির একটা চুক্তি ছিল, যে সেই সময় AEI এর প্রকৃত প্রতিনিধি থাকতো, তারা মনিটর করতো। তো ওইটা কিন্তু ইরানকে সুযোগ দেওয়া হয়েছে। ট্রাম্প বলছে যে আমরা এই চুক্তি থেকে বের হয়ে গেলাম। যখনই চুক্তি থেকে বের হয়ে গেছে তখনই কিন্তু দে লুজ দেয়ার গেম। তো এটা বের হওয়ার পর থেকে এরা তো স্বাধীন হয়ে গেছে এই ব্যাপারে। এবং তখন একটা বাধা ছিল হচ্ছে সুপ্রিম লিডারের যে ফতোয়া যে এটা করা যাবে না, ব্যাপক ধ্বংসী কোনো অস্ত্র বানানো যাবে না। কিন্তু তার ছেলে, সে তার মা হারাইছে, ভাই হারাইছে, চাচা হারাইছে, বাপ হারাইছে, তার মধ্যে তো সুপ্রিম লিডার হলেও এই জিনিসগুলো তো আছে। হাসিনা যেরকম আর্মি অফিসারদেরকে মেরে ফেললো, এগুলোই প্রতিহিংসামূলক যদি ততটুক থাকে, সে তো বলে ঠিক আছে অ্যাটম বোম বানাও। ভুট্টো বানায় নাই, ঘাস খায় থাকবে পাকিস্তান, তারও অ্যাটম বোম বানাইতে হবে। আজকে অ্যাটম বোম না থাকলে পাকিস্তানের কী অবস্থা হতো? তো এই যে অ্যাটম নিয়ে যে কথা বলে, এবং এই যে চুক্তির প্রথম যে প্রধান এবং একমাত্র প্রতিবন্ধকতাই হলো যে ইউরেনিয়াম আমার কাছে সারেন্ডার করতে হবে বা থার্ড কোনো কান্ট্রিকে দিতে হবে, যে ইরান কিছুতেই দিবে না। কারণ ইরান যে চুক্তি সই করা আছে, বোম যদি নাও বানায় তার স্বাধীনতা আছে এই চর্চা করার, এবং সে এটা স্বাস্থ্য অন্য সব জায়গাতেই কিন্তু এটা ব্যবহার করবে। এখন উনারা চাচ্ছে যে ইউরেনিয়াম তার কাছে থাকবে না। এটা কার দাবি? ইসরায়েলের একটাই বিপদ, যদি তার মধ্যে একটু দেশ একটা অ্যাটম বোম পরে শেষ, যত বড় বাহাদুর হোক। তো এখন এরকম একটা অবস্থাতে চুক্তির শর্তে তারা এগুলো, এরাও স্ট্রংলি বলতেছে কেন, ইসরায়েলের কারণে, যে না এদের কাছে কোনো ইউরেনিয়ামই থাকবে না। এটা তো ইরান কিছুতেই মানবে না। এখন হরমুজের ব্যাপারে কতটুকু ছাড় দিবে সেটা হয়তো বলার আলোচনা করা যেতে পারে, কারণ হরমুজ থেকে তো তারা কোনো কিছু পেতো না। যেমন ধরেন যে তার্কির মধ্যে দিয়ে যে আছে, প্রণালী আছে, বসফরাস দিয়ে কিন্তু শুধু বাধা আছে যে তার্কি এটা বাধা দিতে পারবে, কোনো সামরিক জাহাজ চলতে পারবে না। কিন্তু তাছাড়া যেই চলুক না কেন, এটা তো একবারে রাজধানীর পাশ দিয়ে, একবারে তুরস্কের মাঝখান দিয়ে, ওখানে কিন্তু সে কোনো ট্যাক্স পায় না। এইটাতে তারা যে ট্যাক্সের কথা বলতেছে, ইরান ট্যাক্স দাবি করতেছে। ইরান দাবি করে, ইরানকে তো সুযোগ দেওয়া হয়েছে। কারণ ইরান যদি বসফরাস এই হরমুজকে নিয়ন্ত্রণ করতে পারে, নিয়ন্ত্রণ করে তাহলে সে চাইতেই পারে। এবং ইরানের যে দীর্ঘদিনের অবরুদ্ধ অবস্থায় ক্ষতিগ্রস্ত ইরান অর্থনৈতিকভাবে, সে কারণেই তারা এই হরমুজকে ব্যবহার করে এখন ট্যাক্স দিয়ে এটা পুষিয়ে নেওয়ার একটা চেষ্টা করে। ইরানের আপনি অর্থনৈতিক যে দুরবস্থার কথা বলেন, ইরানের তেলও উৎপাদন হয়েছে, তেলও বিক্রি হয়েছে, এগুলো সব ব্ল্যাক মার্কেটে গেছে। ইরান ক্রিপ্টোকারেন্সিতে যে অবস্থান, একটা দেশ এত বড় সামরিক প্রস্তুতি কিভাবে নিতে পারলো? আপনি সামরিক প্রস্তুতির খরচ জানেন? এটা তো সাধারণ অবস্থাকে 1 লক্ষ গুণ বেশি লাগে। সেই 79-এ বিপ্লব হয়েছে, তারপরে থেকে তো তারা দেখছে যে আমরা তো আইসোলেটেড। 79-এর বিপ্লবের পরে যে সমস্ত ছাত্ররা ওই আমেরিকান এম্বাসি দখল করেছিল, তার মধ্যে তো উল্লেখযোগ্য ছিল আহমেদিনেজাদ। এই আহমেদিনেজাদ
ক্ষমতা এসে বলছিল ইসরায়েলের মতো দেশ, খোমেনি বলছে ম্যাপ থেকে মুছে ফেলতে হবে। তো ওরা তো ইরানকে সবচাইতে মনে করে। এখন ধরেন যে ইরানের ব্যাপারে আমি একটু বেশি আগ্রহী, যে ইরানের এক্স্যাক্টলি মডেল আমাদের ফলো করতে হবে। ইরানের চারপাশে যেরকম মিডল ইস্টের দেশগুলোতে ঘাঁটি বানায় আমেরিকা বসেছিল, তার মানে আমাদের মতন আমার চারপাশে যেরকম সমুদ্র কিন্তু আমাদের উন্মুক্ত না, সমুদ্রতে ইজিলি আরও মানে জমিন থেকে সমুদ্রে বেশি শক্ত ব্লকেট দিতে পারবে ইন্ডিয়া। আমরা তো দুর্বল এই জায়গাতে। তো সেই ক্ষেত্রে আমরাও কিন্তু ইরানের মতো একটা অবস্থায় আছি। এর মতো অবস্থাতে আমরাও যদি টিকতে চাই তাহলে আমাদেরকেও এই অবস্থায় যেতে হবে যে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে হবে ডিফেন্স ইন্ডাস্ট্রিতে। এবং এই জিনিসটা নিয়ে যদি আমরা শিখতে পারি, আমার ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করা দরকার নেই। আমরা ওদের সাথে আমাদের সিমিলারিটি অনেক, আমাদের এক জাতি, ওদেরও তাই। ওরা সায়েন্টিফিক্যালি আমাদের থেকে অনেক ইয়েতে, আমরা এই জায়গাটা আমাদের, কারণ আমাদের শিক্ষাকে ধ্বংস ইন্ডিয়া পরিকল্পিতভাবে করছে। এখান থেকে সায়েন্টিস্ট তৈরি হচ্ছে না, যাও সম্ভাবনা তৈরি হয় তারা দেশে থাকে না। তা আমরা যদি এই জিনিসগুলো করতে পারি, ওদের যেরকম বলা হয়েছে যে আমাদের দেশটাকে কিন্তু ইন্ডিয়ান জেনারেলাই বলছে যে এটা হলো ডিফেন্ডার্স প্যারাডাইস, অ্যাকচুয়ালি দ্যাট। এবং ডিফেন্ডার্স প্যারাডাইস জন্যেই ৭১-এ এত বড় একটা বাহিনী তারা ঢুকছে এবং সব জেনারেলরা বলছে আমরা আর যাবো না। শেখ সাহেব বললো যে কবে যাবেন, তার জন্য ইন্ডিয়া চলে গেল, তা কিন্তু না। ইন্ডিয়ার এই হিসাবটা খুব সিম্পল, মানে এখানে ১ লাখ ১.৫ লাখ লোকের কাছে অস্ত্র আছে এবং তারা বাই দিস টাইম তারা ইন্ডিয়ার বিপক্ষে চলে গেছে সবাই সাইকোলজিক্যালি। আওয়ামী লীগের কোনো লোক যুদ্ধ করে নাই, তার কাছে এমন কিছু নাই। আর ওদিকে হলো নকশাল আন্দোলন, সব মিলায় ইন্ডিয়া যদি এখান থেকে না যাইতো তখন ইন্ডিয়ার নর্থ ইস্টের অস্তিত্ব থাকতো না, কারণ ওখানে তো লালডাঙ্গা যুদ্ধ করতেছে। তারপরে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেন যে শুধু শেখ সাহেবের কথাই না, এটা যাবে কেন? সৈন্য প্রত্যাহার করে ইন্ডিয়া দিয়েছে তো তার পলিসি, তার ডিসিশন নেবে, তার বাস্তবতা। এই দেশের মানুষ ৭১ এই যুদ্ধকালীন সময় ক্রমশ ইন্ডিয়ার বিরুদ্ধে চলে গেছে। হ্যাঁ, চলে গেছে, কারণ জলিলকে যখন অ্যারেস্ট করছে ইন্ডিয়ার, ওরা এই কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ সবগুলো পাটকল এবং ওই সময় ডিসমেন্টাল করে বাংলাদেশের 5টা পাটকল করছে, অস্ত্রগুলো নিয়ে যায় এবং অনেক পাটকল খুলে নিয়ে চলে গেছে। এগুলো তো সবাই জানে তখন। সেই কারণে মেজর জলিলের সময়কার আপনি সেই সময় যদি হক কথা নামে একটা পত্রিকা ছিল সাপ্তাহিক, হ্যাঁ হ্যাঁ, এই হক কথাটা পাবলিশ করতে মৌলানা হচ্ছে মৌলানা ভাসানী। এটি আমরা মানে হুমড়ি খেয়ে বসে থাকতাম কবে আসবে কবে আসবে। তো ওই সময় যে সমস্ত খবর আসতো, মৌলানা ভাসানী তো সিরিয়াসলি একজন ন্যাশনালিস্টিক লোক। তো এই যে তারা যেভাবে আমাদের সম্পদ লুট করে নিয়ে গেল, আপনি জানেন না যে আমাদেরকে টাকা ছাপায় দিছে ইন্ডিয়া। এই টাকা যদি একটা নোট ছাপায় থাকে, তার ১০০টা নোট আবার জাল ছাপাইছে। এবং এইটা দিয়ে আমরা দুর্ভিক্ষে পড়লাম কেন? এই মারোয়ার এই বিজনেসম্যানরা এই সব কিছু দিয়ে আমাদের শস্য ভাণ্ডার সব নিয়ে চলে গেছে, মানুষ মরে যাচ্ছে। শুধু আওয়ামী লীগের লোকজন তারা এই সমস্ত জিনিস স্টক করে রেখে মানুষ মরছে, আমার চোখের সামনে আমি দেখেছি মানুষ মারা যাচ্ছে না খায়া, হাড্ডি সার দেখা যাচ্ছে। ৭৪ সালের দুর্ভিক্ষের কথা আমি নিজের চোখে তো দেখছি এটা। হ্যাঁ, এটা আমরাও মানে এই সময়টা আমার বয়স খুব কম, তারপরেও এই দুর্ভিক্ষের পরিস্থিতির মধ্যে বসবাস করেছি, আমরা দেখেছি। তা আমরা আলোচনা ছিলাম ইরান আর ইসরায়েল এবং আমি ইরানের কথাই ফেরত আসতেছি, কারণ এখানে এগুলো আসি। কথা বললাম কেন? ইরানের লোক কি আমাদের মতো না খায় মরতেছে? তো ইরান দুর্বল না, দুর্বল না হলে এত ড্রোন বানাতে পারতো না আর এত মিসাইল বানাতে পারতো। এবং আমেরিকার মতন পরাশক্তির বিরুদ্ধে এইভাবে যুদ্ধ করে টিকে থাকতে। তারপরে সিমিলারিটি আমাদের ডিফেন্ডার্স প্যারাডাইস বলি, আসতে পারবে মানুষ, যাইতে পারবে না। ওখানে হলো যাইতেই পারবে না, ঢুকতেই পারবে না। আমরা দেখলাম যে আমেরিকা তার ২ নম্বর হলো স্থলবাহিনীতে কোনো সৈন্যবাহিনী পাঠায় না। জিয়াউর রহমান একটা জিনিস করে গেছে, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, আনসার ভিডিপি, এই যে প্রশিক্ষণের মাধ্যমে ১ কোটি লোককে প্রশিক্ষিত করা হয়েছে। এটা হলো এই দিয়ে কিন্তু ওখানের বাজিস নামে একটা প্যারামিলিটারি ফোর্স আছে, ওদের সংখ্যা কিন্তু আরো বেশি ইরানে। বাসিদের সদস্য সংখ্যা ৯০ লাখ। এটা ১ কোটি প্লাস শুনি আমি শুনছি ১ কোটি প্লাস, এবং তারা কিন্তু মহড়া দিচ্ছে এবং এখানে মহিলা আছে প্রচুর। এই যে ড্রোন টেকনোলজি, ড্রোন অপারেট করে মেয়েরা মাটির নিচে বসে বসে, তারপর মিসাইল অপারেট করে এরা, মানে ওদের জনসংখ্যা, ওদের তো মানে পিএইচডি সরাসরি। শোনেন, আমি এই ছোট্ট একটা তথ্য দিই। আমেরিকার জনসংখ্যা হচ্ছে ৩৩ কোটি আর ইরানের জনসংখ্যা ৯ কোটি। আমরা ফ্ল্যাট ধরে নিলাম, প্লাস মাইনাস বাদ দিয়ে। তো আমেরিকায় যত ইঞ্জিনিয়ার তত সংখ্যক ইঞ্জিনিয়ার ইরানে। প্রত্যেকটা জাতির জ্ঞান গরিমার একটা মানে মানদণ্ড, মাপার মানদণ্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেকশনটা। তা আপনি বুঝতে পারেন যে কি অবস্থা। দেখেন, এই যে আমেরিকার সবচেয়ে বড় ভয় কোথায়? এই ইদানিংকার কিছু ঘটনা বলতে বড় বড় ভয় কোথা থেকে ঢুকেছে দেখেন। আজকে যে ড্রোন শক্তি কথা, ড্রোন কর্মসূচি আরো 90s দিক থেকে ইরান নিয়েছিল হাতে, বাট 2012 সালের দিকে যখন আমেরিকার তৎকালীন লেটেস্ট প্রযুক্তির যে ড্রোনটা
RQ-70 সেন্টিনেল এইরকম কি একটা মডেল, এটা ছিল বারাক ওবামার সময় আমেরিকার হাতে থাকা সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির একটা ড্রোন। ড্রোন। এই ড্রোনটা একেবারে অক্ষত অবস্থায় জাস্ট পাসওয়ার্ড চেঞ্জ করে হ্যাক করে আস্ত নামিয়ে নিল আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি থেকে। ড্রোনটা উঠলো, ইরানের আকাশসীমায় ঢুকলো, ঢোকার সাথে সাথে নামায় নিছে। ইরান নিয়ে নিল। আর কিছুই করা থাকলো না, মার্কিন বাহিনী জাস্ট চুপচাপ চেয়ে চেয়ে দেখলো যে আমাদের ড্রোন ইরান নামিয়ে নিল, কিছু করা থাকলো না। অক্ষত অবস্থায় দাও। অক্ষত অবস্থায় এই ড্রোন নিয়ে, এই ড্রোনের উপর রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এত বেশি উন্নত ড্রোন বানিয়েছে, সেটা আমরা সারা বিশ্বে এখন দেখছি। আমরা এখানে দেখছি তো ইরান এখন দেখেন, ড্রোন রপ্তানি করে। এই যে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর যে প্রশ্নটা, আপনার যে ইঞ্জিনিয়ারিং আপনার যা আছে ওই প্রযুক্তিকে আরো ডেভেলপ করে, এটা মোর ডেঞ্জারাস। কারণ আপনার হাতে যা ছিল তার চেয়ে আমি উন্নতটা করে ফেলাম, তখন আপনি কিন্তু চাপে পড়ে গেলেন। এই মুহূর্তে আমেরিকা ইরানে গত জুনের যে যুদ্ধের সময় ইরানের পরমাণু স্থাপনায় যে আপনার GBU-57 যে বাংকার বাস্টার বোমা মেরেছিল, এই বোমা দুই একটা বিস্ফোরণ হয়নি। হয় নাই। বিস্ফোরিত না হওয়ার পরে ওইটাকে তারা ডিসম্যান্টেল করে ধরে নিয়ে ওইটার উপর রিভার্স ইঞ্জিনিয়ারিং অলরেডি ডান। আচ্ছা দেখেন, যে GBU-57 বোমা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বোমা, সবচেয়ে ভয়াবহ শক্তিশালী বাংকার বাস্টার বোমা, সেটার উপর রিভার্স ইঞ্জিনিয়ারিং করে যদি বানায়, তাহলে ইরান কি বানিয়েছে? এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে এই যে এই 40 দিনের যে যুদ্ধটা হলো, সেই সময় আমেরিকার যে পাইলট উদ্ধারের যে অভিযান, সেটা এক ধরনের নাটকীয় ঘটনা ছিল। পাইলট নিখোঁজ হয়েছে খুজেস্তানে, আর উদ্ধার অভিযান চালাচ্ছে ইস্পাহানে। খুজেস্তান থেকে ইস্পাহানের দূরত্ব আপনার বাই রোড 4 থেকে 500 কিলোমিটার দূর, আর আকাশপথে অন্তত কয়েক ঘন্টার পথ। আচ্ছা, তো এই ইস্পাহানে অভিযান চালিয়ে, সেখানে কেন অভিযান চালিয়েছিল সেটা তো কম বেশি আমরা শুনেছি, আপনিও জানেন। এখানে যে অভিযানটা চালাতে গেছিল, সেই মিশন ফেল। তখন তাদের খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমেরিকার বিমান বাহিনীকে একেবারে সমস্ত সবকিছুর ঊর্ধ্বে নিয়ে যাওয়ার জন্য যে প্রযুক্তিটা কার্যকর ছিল, সেই রকম বিমান ওখানে পাঠানো হয়েছে। সেই বিমান দুটো থেকে গেছে, উপায় নেই। তখন কি করেছে মার্কিন বাহিনী? তার উপর বোমা মেরেছে, ক্ষেপণাস্ত্র মেরেছে, মেরে ধ্বংস করে দিয়েছে, যাতে ওই প্রযুক্তি ওই বিমানগুলো ইরানের হাতে না পড়ে। কিন্তু ব্যাড লাক ফর আমেরিকা, ওইখানে ওই বিমানের যে যন্ত্রাংশ ছিল, যেটা সেই সেন্সিটিভ যন্ত্রাংশ, সেইটা ব্ল্যাক বক্স না, বিশেষ একটা যন্ত্র, সেই পার্টটা ইরান ঠিকই নিয়ে ফেলেছে, হাতে পড়েছে। এবং এখন এইখানে আবার বলা হচ্ছে ইরান এটা রিভার্স ইঞ্জিনিয়ারিং করবে। ইরান যদি নাও পারে একা একা, তাহলে ইরান, চীন, রাশিয়া সবাই মুখে আছে এবং সবাই মিলেই করবে। এবং তিনটা যেহেতু একটা বলা আছে, আমি অনেক আগে থেকে বলি, এটা নতুন করে বলার সন্দেহ পোষণ করার দরকার নেই যে এটা তিনটা বলাই কিনা। আমি শেষ করি এখানেই। তো এই যে রিভার্স ইঞ্জিনিয়ারিং করার মতো যোগ্যতা, ক্ষমতা, এটা কিন্তু মানে ওই রকম অবস্থায় ইরানের আছে, যার কারণে আমেরিকা যতটা জায়গায়, আমেরিকা ইসরায়েলের মতো দুটো দেশ যারা প্রযুক্তিতে সক্ষমতায়, সামরিক সক্ষমতায় সুপার পজিশন, তাদের সাথে অ্যাট এ টাইম মোকাবেলা করে এমন একটা অবস্থা তৈরি করেছে, যেখানে যুদ্ধের আগে ইরান যতটা শক্তিশালী ছিল, তার চেয়ে বেটার পজিশনে এখন যুদ্ধের পরে। কারণ যুদ্ধের আগে হরমুজ প্রণালী ইরান এইভাবে কন্ট্রোল করেনি, যুদ্ধের পরে হরমুজ প্রণালী সেটা কন্ট্রোল করছে। এবং হরমুজ প্রণালী হচ্ছে ইরানের হাতে থাকা ফার্স্ট নিউক্লিয়ার বোম, আমরা এই বিষয়ে আমার মনে আছে আমাদের মহিউদ্দিন মোহাম্মদ একজন লেখক, প্রথমে উনি লিখেছিলেন যে হরমুজ প্রণালী হচ্ছে ইরানের প্রধান অস্ত্র। আমার বাংলা নিউজ এটা ছেপেছিলাম, আপনার হয়তো মনে থাকার কথা। আপনার কাছে যাব যে আমরা চুক্তির মধ্যে ছিলাম, যে চুক্তির ভবিষ্যৎ কিংবা চুক্তি হচ্ছে কিনা, এই জায়গাটায় আবার একটু বলি, এটা আপনি কিভাবে দেখছেন? মানে চুক্তি আসলে কি বাস্তবে সম্ভব? চুক্তি নিয়ে আশঙ্কা আছে। আমি যে কথা বলছিলাম শুরু থেকেই, যে ডোনাল্ড ট্রাম্প যখন হুমকির ভাষায় কথা বলছেন, ধমক দিচ্ছেন এবং চোখ রাঙানি দিচ্ছেন, বা ফোর্স ক্রিয়েট করে ইরানকে বাধ্য করছেন, এইরকম কোনো ল্যাঙ্গুয়েজ হলে ইরান যাবে না চুক্তিতে, একদম ক্লিয়ার। যদি চুক্তি হয়ে যায়, তাহলে বাংলাদেশের বা সারা পৃথিবীতে এখন অর্থনৈতিক একটা চরম সংকটময় পরিস্থিতি চলছে তেলের কারণে, তেলের কারণে আটকে গেছে ওখানে বহু তেল, মানে যে কারণে তেলের মূল্য বাড়ছে সারা পৃথিবীতে। যদি খুলে যায় হরমুজ প্রণালী, তাহলে
এই যে অর্থনৈতিক অচল অবস্থা, এখান থেকে আমাদের আসলে সত্যি সত্যি কতটা মুক্তি মিলবে বা আমরা স্বাভাবিক পজিশনে ফিরে আসবো, বা শোনেন, চুক্তি হলে কি হবে? আমাদের যে তেলের, আমরা কিন্তু পেট্রোলিয়ামে আমাদের কিছু কিছু জায়গা আছে যারা আমরা দেশে তৈরি হয়, এটার সক্ষমতা বাড়ালে আমরা কিছুটা নিরাপদ থাকবো। এখন দেখেন মিডিল ইস্টের সব দেশ কিন্তু আমেরিকার পক্ষে আর নাই। সে জানে যে ভাই আমেরিকা আমার এখান থেকে সব লুটপাট করে খাইছে, বলছে যে আমি তোমার সেভ করবো, এখন তো সে আমাকে সেভ করতে পারে, নিজেই সেভ না। তো সেই ক্ষেত্রে কিন্তু অলরেডি ডিভাইডেড মিডল ইস্টের এই জিপসি কি বলে G7 না কি ওরা আছে, জিসিসি কান্ট্রি, G7 তো উন্নত না বিশ্বের না জিসিসি বলে এটাকে, গলফ কোঅপারেশন কাউন্সিল। তো ওই দেশগুলো তো ভাগাভাগি হয়ে গেছে এখন। আচ্ছা, 2 নম্বর হলো যে ডলারের যে একক প্রাধান্য ছিল সেটারও কিন্তু স্প্লিটেড হয়ে গেছে অনেক দেশই নিজেদের মুদ্রায়। তা এটা কি হলো, ও তো মাতুব্বরি করতো ডলার দিয়ে, এই পেট্রো ডলারের কারণে তো সে এত হয়েছে। তারপরে দেখেন ওই যে চায়না যে গেছিল, চাইনিজ প্রেসিডেন্ট কিন্তু থেচারাস কি একটা ট্র্যাপের কথা উল্লেখ করছে, এটা হলো সেই কি বলে পারস্যের একটা অনেক পুরনো একটা গ্রিসে মনে হয় এটা। তো সেটা হলো একটা ফাঁদের মধ্যে পড়ে গেছে সে, এই ফাঁদের মধ্যে থেকে বাইরে হবে কেমনে? আর ন্যাচারাল যে সিস্টেম, যে কেউ চাক্কা এরকম ঘুরতে থাকে, তো কেউ একসময় টপে থাকে আবার নিচে পড়ে, আমেরিকা টপে যায়, এখন নিচের দিকে পড়তেছে। এইটা হলো তার এই যে প্রাধান্যটা যাচ্ছে। এটা তো ব্রিটিশও একসময় সারা পৃথিবী শক্তিশালী ছিল, তার আগে ছিল অটোমান এম্পায়ার, তারপরে ছিল এই যে পার্সিয়া এবং রোম। তো সবারই কিন্তু পতন হয়েছে। তো এই পতন কিন্তু আমেরিকার ন্যাচারালি হইতে হবে। আপনাকে তো এটা একটা মানুষ, মহিলার যতই সৌন্দর্য থাক। আপনি কি মনে করছেন যে হরমুজ প্রণালী বা ইরান যুদ্ধের মধ্য দিয়ে আমেরিকা এই ফাঁদেই পড়ে গেছে, যেখান থেকে তার একটা পতনের দিক? শোনেন, এটা তো অনিবার্য। দেখেন, সে ভাবছে যে কত সোজা, ভেনিজুয়েলার থেকে ওরে নিয়ে আসলাম, সব তেল আমার হয়ে গেল। সে যে ইয়েটা দিয়েছিল, তার আমার মনে হয় যে ইরানের এই প্রস্তুতির ব্যাপারটা সে জানতো না, তাহলে এর মধ্যে ঢুকতো না। যাই হোক, হতে পারে। আমার কাছে আরেকটা জিনিস, যে চায়না গেলে, ট্রাম্প গিয়েছিলেন চায়না এবং ওখানে শি জিনপিং এর সঙ্গে বৈঠক করলেন, সেই সময় কিছু আলোচনা আমরাও করেছি, আপনিও ছিলেন। সেটা হচ্ছে যে কোনো চীনা প্রেসিডেন্টের সঙ্গে তার এমন কোনো কথা হয়েছে যে তাইওয়ানটাকে আমি ছেড়ে দিলাম, তুমি আমাকে এই যুদ্ধ থেকে রক্ষা করবো, বাঁচাও। না না, এই যে ওকে বলে লাভ নাই। শোনেন, তাইওয়ানের এইরকম কথায়, শোনেন, এরকম হয় না। এরকম কথায় না। চীন রাজি হবে না না। না, চীনের শক্ত জায়গাটা আমি বলি। চীন তাইওয়ানকে নিয়ে কেন বার্গেন করবে? চীন বলতেছে অফিসিয়ালি যে এটা আমার পার্ট, চীন আমেরিকা বলতেছে চীন একক চীন, তো সেখানে আমি মারামারি করে দখল করবো, এটা তো এমনি চলে আসবে। তারপরে আমেরিকা বুঝে, আমি বলছি এইভাবে দেখেন, আমেরিকা হয়তো এটা বুঝতে পারছে তাইওয়ান আর আমার হাতে থাকবে না, চীন অলরেডি এখন সেই ক্ষেত্রে তারা ইরানের হরমুজ প্রণালী এই বিষয়গুলো দর কষাকষির অংশ নিয়ে আসবে। বলি, তাইওয়ানের মেইন প্রোডাক্টটা কি? সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর, এটা যদি ইনট্যাক্ট ধরে ফেলে চায় না, তাহলে তো আমেরিকা এমনি কলাপস করবে। ও আমেরিকা কি করছে, তার দুটো কোম্পানিকে, ওদের যে টিএসএমসি একটা বড় কোম্পানি এবং স্যামসাংয়ের দুটিকে নিয়ে এসে আমেরিকাতে ফুল সেট আপ তৈরি করছে, কারণ সে জানে যে এটা বেশি দিন ধরে রাখা যাবে না। এবং এইবারে যদি চাইতো, দেখেন এই সাউথ চায়না সি থেকে কিন্তু রণবহর তুলে নিয়ে গেছে আমেরিকা। এখানে কিন্তু এমন অবস্থা আছে যে যদি এখন চায়না চায় তো দখল করে ফেলতে পারবে, কিন্তু চায়না মানে ইথিক্যালি সে পারে না, বিকজ চায়না বলতেছে ওটা আমার দেশ, আমি তো আক্রমণ করবো কেন? তার বিরোধী দলের সাথে যোগাযোগ করতেছে, মানুষের সাথে কমিউনিকেশন বাড়াচ্ছে। এই জেনজিরা একটু হয়তো বিরোধিতা করে, কিন্তু বুড়া মানুষ তো হবে জানে। আমি আর একটা ভিন্ন দিই, ভিন্ন বলতে আপনার সাপোর্টই যাবে, বাস্তবতাটা এরকম। আসলে চায়না আমেরিকাকে নিয়েও বিপদে কীরকম? আমেরিকাকে বাঁচিয়ে রাখাটা চায়নার জন্য জরুরি, কারণ চায়নার যে প্রোডাকশন, এই প্রোডাক্ট এবং এই প্রোডাকশন থেকে যা বেরিয়ে আসে, এগুলো বিক্রি করার সবচেয়ে ভালো জায়গা, উত্তম বাজার হচ্ছে আমেরিকা। আমেরিকার অর্থনীতি, এমনকি আমেরিকা যদি না থাকে তাহলে বিক্রি করবে কোথায়? তখন চীনের অর্থনীতি তো মার খেয়ে যাবে। সেক্ষেত্রে চীনের অর্থনীতির জন্যই আমেরিকাকে বাঁচিয়ে রাখতে হয়, নাম্বার ওয়ান। আর অ্যাট দ্য সেম টাইম ইরানকে, এই যেমন চীনের প্রয়োজনে আমেরিকাকে বাঁচিয়ে রাখতে হচ্ছে, ঠিক তেমনি চীনের প্রয়োজনে ইরানকেও বাঁচিয়ে রাখতে হবে। ইরানের এই যে সরকার ব্যবস্থা, এই রকম বিপ্লবী একটা সরকার ইরানে রাখতে হবে, এটা চীনের স্বার্থে, রাশিয়ারও স্বার্থে। যদি ইরানে এই রকমের বিপ্লবী সরকার, যারা সাম্রাজ্যবাদ বিরোধী, মার্কিন বিরোধী, যদি এইরকম সরকার যদি না থাকে, তাহলে বাদ বাকি যে সরকার আসবে সেই সরকারই আমেরিকার পুতুল সরকার হয়ে যাবে। তখন চীনের স্বার্থ মার খেয়ে যাবে। চীনের স্বার্থটা কি? ভেনিজুয়েলায় আপনার কত বিলিয়ন ডলার বিনিয়োগ করা বলেন চীনের? এইরকমই বড় রকমের একটা বিনিয়োগ এই ইরানের জ্বালানি খাতে চীনের আছে।
ভেনিজুয়েলা থেকে আপাতত চীনের স্বার্থ মার খেয়ে গেছে। মার খেয়েছে। এখন ইরানে যদি মার খেয়ে যায় তাহলে চীনের যায় থাকে কি? তখন কিন্তু বিরাট একটা বিপদ। ইরানের 90% তেল শুধু চীন একা নেয়। কেমন? শুধু তো এই তেলের ব্যাপার না, সবচেয়ে বড় যে ব্যাপার, ওই যে বলছিলাম যে হরমুজ প্রণালী নাম্বার 1 নিউক্লিয়ার ওয়েপন ইরানের হাতে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে আর একটা পরমাণু বোমা। সেটা হচ্ছে ইরানের ভেতর দিয়ে আপনার চীনের যে রোড অ্যান্ড Silk Road. বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটা বিআরআই, BRI এটা যেমন গুরুত্বপূর্ণ, এর হাব হচ্ছে ইরান। অ্যাট দ্য সেম টাইম ভারতের থেকে, মুম্বাই থেকে আপনার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত 7,000 কিলোমিটার যে বিরাট একটা বাণিজ্যিক রুট, এইটাও ইরানের ভেতর দিয়ে এবং ইরান হাব। এই যে ইউরেশীয় যে করিডোর যেটা, এইটা হচ্ছে আর একটা পরমাণু বোমা ইরানের হাতে। আপনার হরমুজ প্রণালীতে আজকে ব্লকেট দিয়ে আমেরিকা ডিস্টার্ব করতে পারছে ইরানকে, কিন্তু চীন যখন এই আপনার ওই রুটে আসছে, বা ভারত যখন তার পণ্য নিয়ে ইরান হয়ে রাশিয়ার ভিতরে চলে যাচ্ছে, তখন কিন্তু আমেরিকা বাধা দিতে পারছে না, বিকজ সাগর পথে আর তার বাধা দেওয়ার স্কোপ নেই। যে কাজটা খুব সম্প্রতি পাকিস্তান করেছে, যে তার সীমান্ত খুলে দিয়ে বলেছে 1950 সালের একটা আইন সংশোধন করে বলেছে কি, যে এই আমি সীমান্ত খুলে দিলাম, এই সীমান্ত ব্যবহার করে যে কোনো তৃতীয় দেশ পাকিস্তানের ভেতরে ইরানে পণ্য নিতে পারবে। ঠিক এই সুবিধাটা নিয়ে তো ইরানও তার পণ্য অন্য দেশে পাঠাতে পারবে। তাহলে আমেরিকার কিন্তু খবরদারি করার আর সুযোগ থাকে না। এই যে রুটগুলো খুব ইম্পর্টেন্ট, আর এই রুটের সাথে ইরানের সম্পর্ক, ইরান হাব। সেক্ষেত্রে ইরান যদি না থাকে তাহলে চীনের এই বিরাট বাণিজ্য সব মার খেয়ে যাবে। ফলে চীনের স্বার্থেই ইরানকে ধরে রাখতে হবে, টিকে রাখতে হবে। ফিরোজ ভাই, আপনার কাছে আসবে খুব গুরুত্বপূর্ণ বিষয়টা বাদ পড়ে যাচ্ছিল আমাদের আলোচনায়। সেটা হচ্ছে আমরা দেখছি যে পৃথিবীতে অনেক দেশ আছে, স্বাধীন দেশ। এই কূটনীতিক পর্যায়ে আমরা দেখছি পাকিস্তানের মতন একটি দেশ, যাদের বিষয়ে নানা ধরনের নেতিবাচক প্রচারণা হচ্ছে, এই কূটনৈতিক তৎপরতা অর্থাৎ ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি করার ক্ষেত্রে পাকিস্তান যে ভূমিকা রাখছে, সেটা কিন্তু অন্যরকম একটা ইঙ্গিত দেয় পাকিস্তানের শক্তিমত্তা বা কূটনৈতিক তৎপরতাকে। এই যে পাকিস্তানকে কেন্দ্র করে কেন এই কূটনীতির আবর্তিত হল, আমরা আগে এই বিষয়টা একটু পরিভাষা আলোচনা করি। পাকিস্তান যেহেতু প্রসঙ্গ আসলোই, সাপোজ পাকিস্তানে তো অ্যাটম বোম আছে, আচ্ছা। পাকিস্তান কি ইচ্ছা করলেই এটা ফুটাইতে পারবে? না, এই সিস্টেমটা এমন একটা মিউচুয়াল কন্ট্রোল সিস্টেমের মধ্যে আছে। শেষে আমেরিকা সবসময় বলে কূটনৈতিক ইয়েতে যে অ্যাটম বোম ইজ ইন সেফ হ্যান্ড। তার মানেই হলো যার নিয়ন্ত্রণে থাক তাকে আমি নিয়ন্ত্রণ করছি। এটা আসিফ মুনির কি এত উপরে ওঠা কিছু নাই। এই যে কাজগুলো হচ্ছে, এর মানে হলো সে পারমাণবিক বোমার নিয়ন্ত্রণটা আমেরিকার শান্তিতে আছে, যে ওইখান থেকে একটা ইসরায়েলে পড়বে না, এরকম কিছু একটা মেকানিজম তাদের আছে। ইট ইজ ইন সেফ হ্যান্ড। তো এখন পাকিস্তানকে যে আমেরিকা একমাত্র নেগোসিয়েটর নিয়োগ করছে বা আস্থা, তা কিন্তু না। আমেরিকা হ্যাজ গট লট অফ অল্টারনেটিভস। তো এই ক্ষেত্রে পাকিস্তানের লাভ হয়েছে যে পাকিস্তান এখন ভারতের থেকে একটা আলাদা আইডেন্টিটি এস্টাবলিশ করতে পারছে অ্যাজ এ নেগোশিয়েটিং কান্ট্রি। আগে আমরা যেন সুইজারল্যান্ড অন্য দেশে করতাম। আমরা এই কিছুদিন আগে কাতারকে দেখছিলাম, যে কাতার বেশ। আচ্ছা, তো এই ক্ষেত্রে ধরেন যে পাকিস্তান আর আমেরিকার যে সম্পর্ক, এটা ওই রকম না কচু পাতার পানি, এটা কিন্তু যে কোনো সময় ঢালে পড়ে যেতে পারে। কিন্তু পাকিস্তানের সঙ্গে চীনের বা ইরানের সম্পর্ক কিন্তু দীর্ঘ। এইটাই আসেন যে এই যে পাকিস্তানকে মূল্যায়ন করার তো ওরা চীনের সাথে সে কিন্তু সরাসরি পারছে না। উনি যে মানে মিউচুয়াল যে ট্রিক্সটা বলছে, এটা ওই জন্য তার সমস্যা, এটা ওই জন্য সমস্যা। তারপরেও পাকিস্তানের সাথে চায়নার সম্পর্ক ভেরি স্ট্রং। তারপরে ইরানের সাথে হয়েছে। এখন ইরানের আবার একটা জিনিস সুবিধা, যে এত কিছু হচ্ছে, সে কুল কেন? আইদার সে অ্যাটম বোম বানায় ফেলছে, অথবা তার কাছে অ্যাটম বোম আছে, কেউ দিছে। এই কেউ দিলটাকে ইট ক্যান কাম ভেরি ইজিলি ফ্রম রাশিয়ার সাথে যে যোগাযোগ আনইন্টারাপ্টেড, ওইখানে যে কাস্পিয়ান সি আছে, এটা কিন্তু শুধু ওই কয়েকটা দেশে নিয়ে, এবং এইখানের থেকে আসা যাওয়ায় কেউ ইন্টারফেয়ার করতে পারতেছে না, বিকজ যা আসে রাশিয়ার জাহাজ আসতেছে, রাশিয়ার জাহাজ যাচ্ছে। তো এই যে তার একটা সেফ একটা রুট, এবং এই দিকে ইরান এত কিছুর মধ্যেও সে তো জানে যে তার উপরে যদি 10-20টা অ্যাটম বোম পড়ে, যেরকম কথা ট্রাম্প সাহেব বলছে, এবং ট্রাম্প সাহেবের এই যে সব হুমকি ধুমকি, এটা তো বোঝা যায় যে হুমকি দিয়ে সে তাকে বাগে আনতে চায়। ইরান তো বুঝছে এটা, যে আমার একসাথে তুমি যতই বোম মারো,
ওর কাছে যদি বোম থাকে এমন জায়গায় আছে যে একটা হলেও ইসরায়েলে ফেলতে পারবে, এরকম একটা আমি ধারণা করি, সত্য মিথ্যা জানি না। তা না হলে তারা এত সাহসীভাবে এভাবে ফাইট করে যাওয়ার কথা না। তো এখন ইরান যে বিগিনিংটা করেছে যে আমেরিকার গায়েও একটা থাপ্পড় মারা যায়, এটাই কিন্তু আমেরিকার পতনের শুরু। আর তার যে পতনের আরও শুরু, সেটা চায়নার রাইজিং অফ চায়না। তো ও কেন চায়নার পিছনে লাগলো? আপনি দেখেছি বুশ থেকে শুরু করে, ওবামা থেকে শুরু করে তারা চায়নাকে আইডেন্টিফাই করছে যে দে আর দি ইভিল। এবং এই যে এই অবস্থার মধ্যে থেকে চায়না আস্তে আস্তে যে জায়গায় চলে গেছে, এবং তার যে অ্যালাইজ যারা, এরা এখন আমেরিকাকে চ্যালেঞ্জ করার জন্য যথেষ্ট না, মোর দেন এনাফ। চায়না, রাশিয়া, ইরান। গতকালকে আমাকে এক ভদ্রলোক বেশ বোদ্ধা মহলের একজন ব্যক্তি ফোন করে এই কথাটাই বলেছিলেন যে পাকিস্তান কেন এখানে, ঘটনাটা কি? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু এই মুহূর্তে। এই জায়গায় দেখেন পাকিস্তানের সুবিধাটা কোথায়। পাকিস্তান হচ্ছে ইরানের একদম নিকটতম প্রতিবেশী, যার সাথে 900 কিলোমিটার সীমান্ত রয়েছে। আবার তার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো, খারাপ না। পাশাপাশি একটা যে এক কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা থেকে বহু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় যাওয়ার যে চেষ্টা হচ্ছে, এর একদম প্রকাশ্য ফ্রন্টে কিন্তু ইরান, রাশিয়া, চীন। বাট অপ্রকাশ্য ফ্রন্টে যারা, সেখানে পাকিস্তান, কাতার, তুরস্ক, এ সমস্ত দেশ রয়েছে। কেমন? আবার ভারত পাকিস্তানের যে একটা প্রসঙ্গ আছে আঞ্চলিক অবস্থানে, সেই জায়গায় কিন্তু চীন পাকিস্তানকে ব্যাকিং দিচ্ছে। চীন, ভারত তার কিন্তু প্রতিদ্বন্দ্বী। আবার পাকিস্তানের সাথে ভারতের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমরা যে ওই যে অপ্রকাশ্য যে দেশগুলোর নাম উল্লেখ করলাম, কাতার, তুরস্ক, তাদের সাথে কিন্তু পাকিস্তানের সম্পর্ক ভালো। আবার সৌদি আরবের সাথে তো সম্পর্ক ভালো আছেই। সংযুক্ত আরব আমিরাতের সাথে ইসরায়েলের এবং ভারতের সম্পর্ক ভালো। সংযুক্ত আরব আমিরাতের সাথে কাতারের এবং তুরস্কের সম্পর্ক ভালো না। পাকিস্তানেরও সম্পর্ক ভালো না, ইরানেরও সম্পর্ক ভালো না। অনেকগুলো ইকুয়েশন খেয়াল করেন, একটা পাকিস্তানকে কেন্দ্র করে অনেক ঘটনা, কিন্তু এখানে অনেক ইকুয়েশন আছে। এই সব জায়গা থেকে এই প্রকাশ্য কিছু দেশ আর অপ্রকাশ্য কিছু দেশ, আমি যা বললাম, এরা অনেকেই চেয়েছে যে এই জায়গায় পাকিস্তান রোলটা প্লে করুক, তাহলে ভারতকে টেক্কা দেওয়া হয়, চীন এবং তুরস্কের চাওয়া পাওয়া অনেক কিছু পূরণ হয়। আবার ইরানও অনেকটা সেফ অবস্থানে থেকে, দেখেন জেনেভার আলোচনার থেকে কিন্তু ওমানে আলোচনাটা বেশি প্রেফার করেছিল আগে ইরান। সেই আলোচনা হতে হতে জেনেভায় গিয়েছিল, জেনেভা থেকে তো শুরু হয়ে গেল যুদ্ধ। আবারও কিন্তু এই আলোচনাটা পাকিস্তানে, অর্থাৎ নিকটতম প্রতিবেশ, ইরান থেকে ওমানে, ইরান থেকে পাকিস্তানে, সীমান্ত ক্রস করলেই চলে আসা যায়, এইরকম একটা জায়গা থেকে। তার মানে সমস্ত সব কিছু মিলে চাওয়া পাওয়া, প্রকাশ্য অপ্রকাশ্য যে শক্তিগুলো আছে, তাদের অনেকের হিসাব নিকাশ, চাওয়া পাওয়া, অনেক সমীকরণে পাকিস্তান ইজ দ্য বেস্ট প্লেয়ার। সেই কারণে পাকিস্তানকেই সামনে আনা হয়েছে। এবং এর ভিতর দিয়ে পাকিস্তানকে যেমন হাইলাইট করে তুলতে চাই, এবং পাকিস্তানের গেইনিং যেটা হচ্ছে এই মুহূর্তে, পাকিস্তান সাম্প্রতিক কিছু বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে খুব কোণঠাস অবস্থা ছিল ভারতের গেমিং এর কারণে। তো সেই জায়গা থেকে অনেকটা অবহেলিত, কেউ কেউ ব্যর্থ রাষ্ট্র, নানান রকমের ব্যাপার স্যাপার ছিল। এই জায়গা থেকে পাকিস্তান বেরিয়ে আসার চেষ্টা করছে, এবং এর যারা সহযোগী মিত্র দেশ, বন্ধু দেশ, পার্টনার, তারা পাকিস্তানকে আরেকটু তুলে ধরার চেষ্টা করলো, সেই সুবিধাটা পেল। এবং এখানে ভারত পাকিস্তানের একটা রাজনীতির খেলাও আছে। সেই জায়গা থেকে এরা চায় যে পাকিস্তান এখানে হাইলাইটেড হোক, এই আর কি। আজকে ইরান এত বড় শক্ত স্ট্যান্ড নিতে পারলো বিকজ সে শক্তিশালী, সে দেখাইতে পারলো যে আই ক্যান গিভ এ স্ল্যাপ টু ইয়ার মাউথ। আমরা যদি এইভাবে, ওরা তো 40-45 বছরের প্রস্তুতি, আমরা যদি এখন থেকে এইটা না বুঝি এবং এইটার দিকে না যাই, তাহলে আমাদেরকে কে সাহায্য করতে আসবে না। তো আমি যদি ইন্ডিয়াকে 3 দিনও আটকায় রাখতে না পারি, আমার কাছে কে আসবে? আমেরিকাকে তো আটকায় দিছে, সেই জন্য না অন্য সুপার পাওয়ারগুলো যোগ দিছে। যদি আমেরিকা দখল করতো, ওর কী ছিল? ও তো সবই করছে। ভেনেজুয়েলাতে মাদুরোকে উঠে নিয়ে গেছে, আর এখানে এর পুরা মানে নেতৃত্বকে ধ্বংস করছে। তার রিজিম চেঞ্জের জন্য শাহের ছেলেকে বসায় রাখছে যে এর নিয়ে ফ্লাই করে এখানে নিয়ে আসবো। সে যা করার সবই করছে, কিন্তু গেমটা যে অন্য জায়গায় খেলছে, কারণ ইরান তো ওইরকম একটা জাতি না। 4-5 হাজার বছরের একটা সভ্যতা, আপনি ইচ্ছা করলে এটা টোকা দিতে পারবেন না। তা ওদের সব সাথে আমাদের অ্যালাইক নিয়ে, যেটা আমি প্রথমেই বলছিলাম, যে ওরা যেরকম এক জাতি করে ফেলছে, যাওয়া তুর্কি কুর্দি টুর্দি ছিল, এরা কিন্তু এখন সব ইউনাইটেড।
শিয়া মেজরিটি। আমাদের দেশে কিন্তু আমাদেরও একটা কমন একটা আছে যে আমরাও এক জাতি। আমাদের শুধু টেকনোলজিক্যাল যে যে হেল্পটা আমাদের অনেকেই এখন করতেছে, আমরা যদি এইটার দিকে আগাইতে পারি এবং আমরা যদি আমাদেরও কিন্তু ওইরকম হরমুজ প্রণালী আছে, বে অফ বেঙ্গল আছে, চিকেন নেক্স আছে, এগুলো জায়গায় কিন্তু ইন্ডিয়াকে কাবু করার জন্যে ওই একটা জায়গা। তারপর অন্য অন্য দেশের জন্য বা ইন্ডিয়া স্পেসিফিক্যালি তাকে কাবু, ওর তো অনেক কিছু আছে যে সেই ইস্টে তো ওর আরও জায়গা আছে। আমরা যদি বে অফ বেঙ্গলটাকে নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের যে ওই আর্মামেন্ট এবং সামরিক সক্ষমতা হয়, আমরাও কিন্তু ওইরকম একটা হরমুজ প্রণালীর মতন একটা প্রেশার গ্রুপ হতে পারবো। তো এরকম একটা অবস্থা যদি না হয়, আসলে আপনি যদি কারোর সাথে বার্গেনিংয়ে যান, অপোনেন্টকে বুঝতে হবে যে ওর কিন্তু এই ক্যাপাবিলিটি আছে, ওর সাথে আমার সমঝোতায় আসতে হবে। তা আমরা কিন্তু ওই লেভেলে যাওয়ার জন্য যদি এখন সচেষ্ট না হই, তাহলে কিন্তু আমাদের জন্য বিপদ অপেক্ষা করতেছে। কারণ আমার এই ক্লোজেস্ট নিবার হলো আমার সবচেয়ে বড় শত্রু। সে আমাকে যে কোনো সময় যাতা করতে পারে। আমার যদি এখন চায়না, পাকিস্তান, তুরস্ক এইদেরকে নিয়ে যদি আমার একটা পোলারাইজেশন না করা যায়, তাহলে এটা করলে দেখে রে যে যা বলছে যে ভারতীয় নতুন অ্যাম্বাসেডর, মুখ খোলার সাহস হবে না কারো। আপনি তো আরও যেগুলো আছে ইন্ডিয়ান জেনারেলরা যে সমস্ত টক শোতে কথা বলে, আপনার গার পশম দাঁড়ায় যাবে। ওরা কালকেই নিয়ে যায়, পরশুদিনে নিয়ে যায়, এরকম জেনারেলরা বলছে, লেফটেন্যান্ট জেনারেল তারা রিটায়ার্ড। তো সেই জন্য আমাদেরকে এখন একটা শক্ত মেসেজ দিতে হবে। আমাদের ইরানের কাছ থেকে আপনি বলছেন যে ইরান যেভাবে সামরিক শক্তিতে বলিয়ান হয়েছে, সেটা তাদের আজকে দর কষাকষির জায়গায় রেখে দিয়েছে এবং আমেরিকার মতন দেশ তাদেরকে চুক্তি করতে, মানে তাদেরকে বরং ইরানকে তোষামোদি করতে হচ্ছে বিভিন্ন কায়দায়, ভাষা যাই বলুক, কিন্তু ইরানকে নমনীয় করার ক্ষেত্রে নানা দেশকে ধরে তারা একটা জায়গায় আনার চেষ্টা, অর্থাৎ ইজ্জতের সঙ্গে যুদ্ধ ক্ষেত্র থেকে আমেরিকা চলে যেতে যাচ্ছে, এমনটাই আপনি বলতে চাচ্ছেন এবং সেই শক্তি ইরান অর্জন করেছে। আর আপনি বলছেন একই সঙ্গে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যখনই প্রশ্ন আসে তখন এখানে সামরিক সক্ষমতার প্রশ্ন আছে, এখানকার মানুষের জনসম্পৃক্ততার প্রশ্ন আছে এবং সেই জন্য নানা ধরনের কৌশলী ভূমিকা নেওয়া দরকার আছে, যেটা ইরানের কাছ থেকে আমরা শিখতে পারি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ সিরাজ ভাই এবং করিম ভাই দুজনে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। এরকম আলোচনা অনেকদিনই হয় না। বোঝার আছে, ভূ রাজনীতিতে অনেক কিছু শেখারও রয়েছে আমাদের এই আলোচনার মধ্য দিয়ে। সারা বিশ্ব ব্যবস্থা, এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা থেকে এখন আস্তে আস্তে আমরা দেখছি যে বহু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার দিকে মানে ধাবিত হচ্ছে বিশ্ব, বিশেষ করে হরমুজ প্রণালী কেন্দ্রিক ইরানের যে সামরিক শক্তি এবং অন্যান্য দেশের সঙ্গে তার যে যোগাযোগ, সেই ক্ষেত্রে আমরা আগামী বিশ্বকে এইভাবেই দেখতে পারি যে বহু কেন্দ্রিক শক্তির দিকে বিশ্ব এগিয়ে যাচ্ছে। তো সেই আলোচনায় আবার নতুন করে আবার অন্য একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে। দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। করিম ভাই এবং সিরাজ ভাই আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।